শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প চাঁদের কপালে চাঁদ। এক রাজ্যের এক ঘুঁটে কুড়ুনি দাসী ছিল। মাঠ থেকে গোবর কুড়িয়ে এনে ঘুঁটে বানিয়ে বাজারে সেটা বিক্রি করেই তার সংসার চলত। তার এক পরমা সুন্দরী মেয়ে ছিল। তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না, এত সুন্দরী সে। সে রাজ্যের মন্ত্রীর মেয়ে, পুরোহিতের মেয়ে ও এক বণিকের মেয়ে ছিল তার 3 সখী। 4 বন্ধুতে মিলে একদিন একটা জঙ্গলের ঝর্ণার ধারে বসে গল্প করছিল। মন্ত্রীর মেয়ে বলছিল যে ওকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান, কারণ ওর জন্য তাকে জামা কাপড় কিনতেই হবে না। কেন না, জামা কাপড় ওর কোনোদিন ছেড়েও না, নষ্টও হয় না। বণিকের মেয়ে বলল, আমার স্বামীরও খুব ভালো ভাগ্য, কারণ আমি যে কাঠে রান্না করি সেটা কখনো পুড়ে ছাই হয়ে নষ্ট হয়ে যায় না, তাই আমার জীবনে রান্নার জন্য কাঠ কিনতে হবে না কোনোদিন। পুরোহিতের মেয়ে বলল, তার স্বামীরও খুব ভালো ভাগ্য, কারণ ওর রান্না করা হাড়ির রান্না কখনো শেষ হয় না। তখন ঘুঁটে কুড়ুনির মেয়ে বলল, আমাকে যে বিয়ে করবে তারও খুব ভালো ভাগ্য, কারণ আমার যমজ ছেলে মেয়ে হবে। মেয়েটি দেবকন্যাদের মতো সুন্দরী হবে, আর ছেলের কপালে থাকবে চাঁদ, আর 2 হাতের তেলোয় থাকবে 2টি তারা। ওরা যখন এইসব গল্প করছে তখন ওখানে আড়াল থেকে সেই দেশের রাজা সব শুনতে পেল। তার 6 রানী, কিন্তু কোনো সন্তান ছিল না। তাই এদের মধ্যে সবার কথা শুনে ঘুঁটে কুড়ুনির মেয়েকেই তার বেশি পছন্দ হলো, কারণ সে বলেছে তার 2টি ছেলে মেয়ে হবে, সন্তানই রাজার চাই। তাই তিনি ঘুঁটে কুড়ুনির মেয়েকে বিয়ে করলেন। এতে রাজার 6 রানী খুব রেগে গেল। যে মেয়ের দাসী হয়ে থাকার কথা সে হবে কিনা রাজার প্রিয় ছোট রানী। রাজাকে তারা অনেক বোঝায়, কিন্তু রাজা ওদের কথা কানেই তোলে না। বেশ কিছুদিন পর রাজা দেশ পরিদর্শনে বের হলেন। তখন প্রিয় ছোট রানীকে বললেন, চারিদিকেই তোমার শত্রু, কিন্তু তোমায় একা রেখে আমায় যেতে ইচ্ছে করছে না, তাই একটা ঘন্টা এখানে লাগিয়ে দিচ্ছি। কোনো দরকার হলেই ঘন্টা বাজাবে, আমি ঠিক চলে আসব, কিন্তু মিছিমিছি অদরকারে ঘন্টাটি বাজিও না। এই কথা অন্য দুষ্টু রানীরা ঠিক শুনে নিল। রাজা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ছোট রানীর ঘরে আরও 6 রানী এসে বলল, এই শোন, একটা কাজ কর, দেখ তো রাজা এই ঘন্টার আওয়াজ ঠিক শুনতে পায় কিনা, এই কখনো সম্ভব? এই সব বলে জবরদস্তি ওকে দিয়ে ঘন্টা বাজালো। ঘন্টা বাজাতেই রাজা এসে উপস্থিত। তখন ছোট রানী কিন্তু অন্য রানীদের কথা কিছু বলল না, শুধু বলল, দেখলাম ঘন্টার আওয়াজ আপনি শুনতে পান কিনা। রাজা বললেন, ঠিক আছে, এবার বাজিয়েছ, কিন্তু মিছিমিছি অদরকারে ঘন্টা একদম বাজাবে না, আমি কিন্তু আসবো না। কিন্তু বেশ কয়েকদিন কাটার পর অন্য রানীরা ছোট রানীর ঘরে এসে আবার ঘন্টা বাজিয়ে বললেন, দেখ ছোট রানী, এতদিনে রাজা নিশ্চয়ই অনেক দূরে চলে গেছেন, একবার পরীক্ষা করে দেখা উচিত উনি ঠিক শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। এবারও রাজা এসে দেখলেন ছোট রানী অদরকারে ঘন্টা বাজিয়েছে। খুব বিরক্ত হয়েছেন, খুব রেগে বললেন, কি ব্যাপার, এতবার বলে গেলাম যে আমি দরকারি কাজে বেরোচ্ছি, মিছিমিছি বিরক্ত করো না, কেন কথা শুনছো না? এরপর কিন্তু যত ইচ্ছাই হোক ঘন্টা বাজাও, যত দরকারি হোক তুমি ঘন্টা বাজাও, আমি কিন্তু আসবো না, বলেই রাগ করে চলে গেলেন। ছোট রানীর বলার সুযোগই পেলেন না যে এটা অন্য রানীদের দুষ্টুমি। এর কিছুদিনের মধ্যেই ছোট রানীর 2 সন্তান হলো। একটি ছেলে যার কপালে চাঁদ আর হাতে 2টো তারা, আর একটি ফুটফুটে সুন্দর মেয়ে। তখন ছোট রানী অনেকবার ঘন্টা বাজালেও রাজা এলেন না। এই সুযোগে অন্য 6 রানী কি করলো, যখন ছোট রানী ঘুমিয়ে পড়ল তখন 2টো বাচ্চাকে সেখান থেকে তুলে একটা সাদা একটা কালো কুকুরছানা সেখানে রেখে দিল, আর বাচ্চা 2টোকে এক দাসীকে দিয়ে বলল, তোকে অনেক মোহর দেব, এই 2টোকে একটা মাটির হাঁড়িতে রেখে মাটির নিচে পুঁতে দিস, বলে অনেক মোহর দিল।
এদিকে পরদিনই রাজার মনে হলো, না, গিয়ে দেখা দরকার ছোট রানী কোনো দরকারে ঘন্টা বাজিয়েছে, যদি দরকার হয়। তাই আবার রাজপ্রাসাদে চলে এলেন। তখন অন্য রানীরা দুটো কুকুরছানা রাজাকে দেখাতেই রাজা ছোট রানীকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিলেন। ছোট রানী ছিল গরিবের মেয়ে, ভয়ে আর কিছু বলতে পারেনি। মনের দুঃখে সে আবার তার মায়ের কাছে ফিরে গেল। এদিকে সেই দাসী ভাবল, মাটির নিচে পুঁতে দিলে যদি কুকুররা মাটি খুঁড়ে বের করে নেয়। সেই কথা চিন্তা করে কুমোরদের হাড়ির কলসির মধ্যে সেই বাচ্চা দুটোকে মাটির কলসিতে রেখে ওখানে রেখে দিল। কলসিটা ছিল কাঁচা মাটির। তাই ভাবলো, যখন কুমোর মাটির হাড়ি কলসি জ্বালাবে তখন বাচ্চা দুটো হাড়ির মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না। এই ভেবে রাতের অন্ধকারে সেখানে রেখে পালালো। এদিকে কুমোরের বউ রাত্রে বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে খুঁজতে খুঁজতে ঠিক মাটির হাড়িতে দুই ভাই বোনকে খুঁজে পেল। এত সুন্দর দুটো বাচ্চা পেয়ে কুমোর আর তার বউ ওদের জড়িয়ে ধরে ভাবলো, হয়তো ভগবানই ওদের দিয়ে গেছেন, কারণ ওদের কোনো সন্তান ছিল না। ধীরে ধীরে ওরা বড় হতে লাগলো। যত বড় হয় ছেলেটি বলিষ্ঠ সুন্দর রাজপুত্রের মতো দেখতে হয়ে গেল। মেয়েটিকেও দেখলে মনে হয় যেন কোনো দেবদেবীর কন্যা। সবাই কুমোরের বাড়িতে এত সুন্দর বাচ্চা দেখে একটু অবাকই হলো। ধীরে ধীরে ওরা বড় হতে লাগলো। যত বড় হয় ছেলেটি বলিষ্ঠ সুন্দর রাজপুত্রের মতো দেখতে হলো। মেয়েটিকে দেখলে মনে হয় যেন দেবদেবীর কন্যা। সবাই কুমোরের বাড়িতে এত সুন্দর বাচ্চা দেখে একটু অবাক হলো। ওদের যখন মাত্র 12 বছর বয়স তখন কুমোর এক গভীর অসুখে মারা গেল। এর কিছুদিনের মধ্যেই তার বউও মরে গেল। দুই ভাই বোন তখন একা হয়ে যায়। তারা তখন কুমোরের যত হাড়ি কলসি ছিল সব নিয়ে রাজধানীর বাজারে গেল বিক্রি করতে। দেব শিশুর মতো দুটি বাচ্চাকে দেখে বাজারের লোকেদের খুব মায়া হলো। তার মধ্যে ছেলেটির কপালে চাঁদ থেকে ছটা বেরিয়ে চারিদিকে আলো করে রাখত। এত মিষ্টি দুটো বাচ্চাকে তারা ওখানেই থাকার ব্যবস্থা করে দিল। ওখানের বাসিন্দারা ভাবতো এরা হয়তো স্বর্গলোক থেকেই এসেছে। তবে ছেলেটি সবসময় পাগড়ি বেঁধে তার কপালের চাঁদটা ঢেকে রাখত। ছেলেটি একটি ঘোড়া কিনে কাছের জঙ্গলে শিকার করতে যেত প্রায় রোজ। যা শিকারে পেত তাই বিক্রি করে ওদের সংসার চলত। একবার সেই রাজাও সেই জঙ্গলে শিকার করতে গেলেন। উনি দেখলেন একটি বাচ্চা ছেলে একটা হরিণের পেছনে ঘোড়া নিয়ে দৌড়ে তীর ছুড়ল। তারপর ঘোড়া থেকে নেমে হরিণটাকে নিতে গিয়ে পাগড়িটা গেল খুলে। পাগড়ি খুলে যেতেই দেখলেন কপাল থেকে চাঁদের আলোর মতো জ্যোতি বেরিয়ে জঙ্গল আলোকিত করে দিল, ঠিক যেমনটি ছোট রানী বলেছিলেন। কিন্তু রাজার যখন হুঁশ এলো ততক্ষণে ছেলেটি চলে গেছে। প্রাসাদে ফিরে রাজা 6 রানীকে কথাটা বললেন। অমনি 6 রানী সেই দাসীকে ডেকে খুব বকলো, খুব ভয় দেখালো। বলল, এক্ষুনি গিয়ে খোঁজ নাও সে কে। যদি সেই ছেলে হয় তাহলে এক্ষুনি ওকে যে করেই হোক এই রাজ্য থেকে তাড়াও। সেই দাসী তখন খোঁজ করতে করতে ওদের বাড়িতে এসে উপস্থিত হলো। মেয়েটার কাছে গিয়ে বলল, আমি তোদের মাসি, অনেক দূরে থাকি। তোদের খোঁজ করতে করতে আজ খুঁজে পেলাম। কত বড় হয়ে গেছিস মা, কি সুন্দর হয়েছিস। কিন্তু মাথায় যদি একটা কেতকী ফুল থাকতো তাহলে খুব মানাতো। ভাইকে বলিস বাগানে কেতকী ফুলের গাছ লাগাতে। মেয়েটি বলল, সেই গাছ কোথায় পাবো মাসি? সেই দাসী তখন বলল, সমুদ্রের ওপারে কেতকী ফুলের বাগান আছে, সেইগুলো পাহারা দেয় 700 রাক্ষস। সে কথা ভাইকে বলতে ভাই বলল, তুই চিন্তা করিস না বোন, আমি ঠিক নিয়ে আসবো। মাসি জানে সেই রাক্ষসের দেশে গেলে ছেলেটি আর ফিরে আসতে পারবে না। পরদিন ভাই পক্ষীরাজ ঘোড়া নিয়ে বেরিয়ে গেল, কিন্তু মাসিকে তার না মোটেই পছন্দ হয়নি। তাই বোনকে সে বলে গেল, সে যতক্ষণ না ফেরে ততক্ষণ বাড়ির বাইরে যেন বোন না বেরোয়। সাগর পার করে রাক্ষসদের ঘন জঙ্গল এসে প্রবেশ করলো। দূর থেকে রাক্ষসীরা ঘোরাফেরা করছে দেখতে পেল। তখন সে মোষ হরিণ গন্ডার মেরে
জঙ্গলে গিয়ে ডাকতে লাগলো, ও মাসি, মাসি গো, আমি তোমার বোনপো এসেছি, কোথায় গেলে? দেখো কত কিছু নিয়ে এসেছি। তখন রাক্ষসী এসে বলল, ও মা, এ কি দেখছি? এ যে সেই ছেলে যার কপালে চাঁদ। পুরো জঙ্গল যে আমার সেই জ্যোতিতে আলোময় হয়ে উঠেছে। তোকে খাবো না বাবা, আয় ঘরে আয়, কি চাই তোর বল। তখন কুমার বলল, বোনের জন্য আমার কেতকী ফুলের গাছ চাই মাসি। রাক্ষসী বলল, সে তো আমার এখানে নেই বাবা, তোর বড় মামার বাড়িতে আছে। বড় মামার বাড়ি যাবার সময়ও কুমার কয়েকটা গন্ডার মেরে নিয়ে গেল। জঙ্গলে গিয়ে ডাকলো, বড় মামা, ও বড় মামা, দেখো আমি এসে গেছি, মাসি যে আমায় তোমার কাছে পাঠিয়েছে। যেই না বিশাল রাক্ষস এসে সামনে দাঁড়িয়েছে, অমনি কুমার সব কটা গন্ডার সামনে দিয়ে দিল। টপাটপ গন্ডারগুলো খেয়ে বলল, কি চাই বলো ভাগ্নে। ভাগ্নে কুমারও বলল, কেতকী ফুলের গাছ চাই। রাক্ষস মামা বলল, এই সেরেছে, সে যে খুব কঠিন কাজ গো ভাগ্নে। আমি যেমন যেমন বলে দেবো সেইভাবে কিন্তু যাবে, ঠিক আছে? এই বন পেরিয়ে কচুরিপানার জঙ্গল, সেই জঙ্গল দিয়ে যেতে পারবে না। তাই হাত জোর করে বলবে, হে মা কচুরি, আমাকে পথ করে দাও, নইলে আমার প্রাণ যাবে। দেখবে কচুরিপানার জঙ্গল তোমার পথ করে দেবেন। তারপর মহাসাগর, সেখানে গিয়েও হাত জোর করে বলবে, হে মহাসাগর, আমাকে পথ করে দাও, নইলে যে আমার প্রাণ যাবে। মহাসাগরও তোমায় পথ করে দেবেন। তারপরেই বাগান, সেইখানেই কেতকী ফুলের বাগান। যেমন যেমন বললাম তেমনটি করো কিন্তু। এই বলে রাক্ষস মামা চলি বলেই চলে গেল। মামার কথা মতো কুমার কচুরিপানার কাছে হাত জোর করে অনুরোধ করতেই জঙ্গল সরে গিয়ে সুন্দর পথ করে দিল। মহাসাগরও দুদিকে দেয়ালের মতো উঠে গিয়ে মাঝখান দিয়ে চমৎকার রাস্তা করে দিল। মহাসাগর পেরিয়েই কেতকী ফুলের বাগান, মাঝখানে একটা বিশাল সুন্দর প্রাসাদ। এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে একটা বিশাল ঘরে সোনার পালঙ্কের উপর দেখে এক রাজকন্যা শুয়ে আছে। তার পায়ের কাছে রূপোর কাঠি, মাথার কাছে সোনার কাঠি। সোনার কাঠি নিয়ে একটু নাড়াচাড়া করতে কুমারের হাত থেকে সেটা পড়ে গিয়ে রাজকন্যার পায়ে গিয়ে লাগলো। অমনি রাজকন্যা জেগে উঠল। কুমারকে দেখে বলল, তোমার সব আমি জানি। তোমার কপালে চাঁদ, হাতের তেলোয় তারা। তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। এখানে 700 রাক্ষসের বাস। ওরা কেতকী বাগান পাহারা দেয়। সূর্য ডুবলেই সবাই ফিরে আসবে, তোমাকে দেখলেই খেয়ে ফেলবে। তখন কুমার ওকে সব বলল। ওর যে বড় আদরের বোন কেতকী ফুলের জন্য বায়না করেছে, যেমন করেই হোক তাকে নিয়ে যেতেই হবে। অনেক কষ্ট করে যে এত দূরে এসেছে, খালি হাতে সে কিছুতেই যাবে না। রাজকন্যা বলল, আমার নাম পুষ্পপতি। এই রাজ্য একসময় আমার বাবার ছিল। রাক্ষসরা আমাদের রাজ্যের সবাইকে খেয়ে নিয়েছে। এদের যে বড় রাক্ষসী, সে আমায় বড় ভালোবাসে, সেই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। রাজকন্যা বলল, ঠিক আছে, কিছু উপায় ঠিক বার করব। তুমি আবার সোনার কাঠি, রূপোর কাঠি ঠিক জায়গায় রেখে কেতকী ফুলের ঢিপির ভেতর লুকিয়ে থাকো। কুমারও তাই করল। সন্ধে হতেই বিকট আওয়াজ করে 700 রাক্ষস ফিরে এলো প্রাসাদে। বড় রাক্ষসী রাজকন্যার কাঠি অদল বদল করে জাগিয়ে তুলল। রাক্ষসী রাজকন্যাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মা, কোনো মানুষ এসেছিল নাকি? রাজকন্যা বলল, কে আসবে এত দূরে? আর আমি তো সারাক্ষণ ঘুমিয়েই থাকি। তখন রাজকন্যা মিছিমিছি কেঁদে কেঁদে বলল, হ্যাঁ গো রাক্ষসী মা, তুমি মরে গেলে এই রাক্ষসরা তো আমায় খেয়ে ফেলবে, বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রাক্ষসী মা তখন হাসতে হাসতে বলল, দূর পাগলি মেয়ে আমার, সব প্রাণীর মৃত্যু হয়, কিন্তু রাক্ষসীদের মৃত্যু হয় না। তবে ওই যে পেছনের পুকুর আছে, তার তলায় একটা কাঠের বাক্সে একটা ভোমরা ও একটা ভোমরি আছে। এমন কোনো লোক যার কপালে চাঁদ, 2 হাতের তেলোয় তারা আছে, সে যদি এক নিঃশ্বাসে ডুব দিয়ে বাক্সটা তুলে এনে মাটিতে এক ফোঁটাও রক্ত না ফেলে ভোমরা ও ভোমরির গলা টিপে মেরে ফেলে, তবেই আমরা মরব। শোনো, তেমন কেউ এখনো জন্মেছে নাকি? আর যদি জন্মেও থাকে, তাহলে মহাসাগর আর কচুরিপানার জঙ্গল পেরিয়ে আসা সম্ভব না। তাই কোনো চিন্তা করিস না, কাঁদিস না মা। শোন, তোর জন্য অনেক ভালো ভালো ফল নিয়ে এসেছি, খেয়ে দে, শুয়ে পড় দেখি। পরদিন সকালে রাক্ষসীরা
পুষ্পপতিকে ঘুম পাড়িয়ে আবার চলে যায় অনেক দূরে, হয়তো অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে। তখন ফুলের ঢিপির মধ্য দিয়ে বেরিয়ে পুষ্পপতিকে জাগিয়ে তুলল কুমার। রাক্ষসীর সব কথা মন দিয়ে শুনল। যেমনি শোনা তেমনি কাজ। জলে নিঃশ্বাস বন্ধ করে এক ডুবে বাক্সটা এনে ভোমরা ও ভোমরিকে নিজের গায়ের উপর এমনভাবে মারল যাতে এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিল না, আর সব রক্তটা গায়ে মেখে নিল। 700 রাক্ষস তো তখন ছুটে ভোমরা ভোমরিকে বাঁচাতে দৌড়ে এলো, কিন্তু পারল না। তার আগেই কুমার তাদের মেরে দিয়েছে। কুমার তখন অনেকগুলো কেতকী ফুল ও তার চারা নিয়ে আর রাজকন্যাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। ওদের দেখে তো বোন দারুণ খুশি, পুষ্পপতিকে পেয়ে আরো খুশি। তার একাকিত্ব কাটলো, সে সারাদিনের এক বন্ধু পেল। পরদিন কুমার অভ্যাস মতো আবার শিকার করতে ঘোড়া নিয়ে জঙ্গলে ঢুকলো। সেদিন রাজাও তাকে দেখতে পেয়ে পিছু নিল, ওদের বাড়ি পর্যন্ত এলো। রাজাকে ভাই বোন আর পুষ্পবতী খুব আদর যত্ন করে খেতে দিল। পুষ্পবতীর একটা গুণ ছিল, সে কাউকে দেখলে তার সঙ্গে কি কি হয়েছে সব বলে দিতে পারত। সেই মতো রাজাকে দেখে সে বলল, ছোট রানী নির্দোষ। আপনার বড় 6 রানী ঘন্টা বাজিয়ে বাজিয়ে আপনাকে বিরক্ত করত, আপনাকে ডেকে আনতো। ছোট রানীর 2 ফুটফুটে বাচ্চা হয়েছিল, সেই 2 বাচ্চাকে মেরে ফেলার জন্য 6 রানী করলো কি, দাসীকে মোহরের লোভ দেখিয়ে দাসীর হাতে সেটা তুলে দিল, বলেছিল একদম মাটিতে পুঁতে ফেলো। এরকম সব গল্প আজ অব্দি যা যা ঘটেছে রাজার জীবনে, সব গল্প পুষ্পবতী এক এক করে রাজাকে সব জানালো। সব শুনে রাজা ওদের রাজপ্রাসাদে নিয়ে আসলো। ছোট রানীকেও তার মায়ের বাড়ি থেকে রথ পাঠিয়ে নিয়ে আসলেন। 6 রানীকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হলো। পুষ্পবতীর সঙ্গে রাজপুত্রের বিয়ে দিয়ে সুখে শান্তিতে বাকি জীবন রাজা রাজত্ব করলেন।